আসানসোল দক্ষিণ সোনারপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে নির্দল থেকে। আসানসোল দক্ষিণে আপনার লড়াই কিন্তু দুজন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে, যেটি একসময় আপনাদের দলের মানুষ তাপস মণ্ডল হতো, অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কি বলবেন এই বিধানসভা কেন্দ্রকে? আমাকে সুদূর আসানসোল দক্ষিণে সত্যিই বলছি, নির্দল প্রার্থী হয়ে, স্বতন্ত্র প্রার্থী হয়ে জনসংগ্রাম মঞ্চ থেকে আসতে হতো না, যদি না এখানকার 5 বছরের রানিং বিধায়িকা এখানকার মানুষের জন্য কিছু ভাবতেন। আমরা দেখেছি 5 বছরে এই মাটি তো ওনার মাটি, আমি শুনেছিলাম, জেনেছিলাম, যতটুকু আমি জানি, কিন্তু উনি এই মাটির জন্য কোনো কন্ট্রিবিউশন রাখেননি, কোনো কর্তব্য করেননি। শুধুমাত্র আমার মনে হয় একটা গোপন আতা তো রয়েছে এই মাটিতে, অন্তত তৃণমূলের সঙ্গে বিজেপির, কারণ উভয় পক্ষই খালি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সিবিআই ইডির কাছে যাওয়া বা সিবিআই ইডি করে দেওয়া এই ধরনের মন্তব্য বারবার করেছেন। রানিং বিধায়িকা যিনি ছিলেন তিনিও করেছেন, কিন্তু তারপরেও তার কোনো সঠিক কিনারা হয়নি। অর্থাৎ সিবিআই ইডির কাছে তিনি যে কারণে যাবেন মনে করেছিলেন বা গিয়েছিলেন, তারপরেও সেই কারণগুলো বারবারন্ত আরো এখানকার মানুষ প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছে। আমাকে সত্যি আসতে হতো না, আমি এসেছি শুধুমাত্র এই কারণে, ঘরে ঘরে পৌঁছে যেতে এসেছি এই কারণে, যেটা উনি 5 বছর করতে পারেননি। যে মানুষ ওনাকে জিতিয়েছেন সেই মানুষের প্রতি উনি ওনার কর্তব্য, দায়িত্ববোধ কিছুই দেখাতে পারেননি, রাখতে পারেননি। তাই আমি এসেছি এখানে এই মাটিতে লড়ার জন্য, এবং অবশ্যই আমাকে এই মাটিতে যারা লড়তে সাহায্য করছে, যারা আমার সঙ্গে সমর্থন জানিয়েছে, আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তারা এই মাটিরই মানুষ। এনসিপি তাদের দল, আকাশ ঘটকের দল এনসিপি। তো এনসিপি কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু তারা এই মাটির মানুষ, তারা আমাকে এই মাটিতে এনে এই মাটির মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে। আসানসোলের সব থেকে মূলত যেটা সমস্যা পানীয় জল, কারণ এই পানীয় জলের যে সমস্যাটা শুরু হয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুর রিভার সাইডে, যে পানীয় জলের প্রকল্পের যে পাইপ লাইন, সেই পাইপ লাইন ভেঙে যাওয়ার ফলে এখনো পর্যন্ত সেই পানীয় জলের সমস্যা রয়েছে গোটা আসানসোল জুড়ে। মূলত বিজেপির যিনি বিধায়িকা ছিলেন তিনি দাবি করেছিলেন যে আসানসোল দক্ষিণ বিধানসভার যে দামোদর নদী, সেই দামোদর নদী থেকে অবাধে পানি উত্তোলনের ফলে এই পাইপ লাইনের যে ব্রিজটা ভেঙে পড়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যিনি যেখানকার বিধায়িকা, সেখানকার বালি তোলা নিয়ে প্রশ্ন যদি উঠতে থাকে, তাহলে সেই এলাকায় একাধিক বালি ঘাট কিভাবে এবং রানিং সেটা শুধুমাত্র উনি ওই সিবিআইডির ভয়ে ওনাদেরকে দেখিয়ে থামিয়ে রাখতে পারেনি। আমার এটাই আশ্চর্য লাগে যে আমি নাম ধরে বলতে পারি, পানীয় জলের সমস্যা হবে না কেন? নদীর নিচ থেকে বালি এই রাস্তার ওপর দিয়ে খুলে সারে চলে যাচ্ছে, এবং 1-2 বছর আগে 2টো অ্যাক্সিডেন্টও হয়েছে এই বালির গাড়ি চাপা পড়ে। তার মানে ভাবতে পারছেন মানুষ কতটা, এখানকার সাধারণ মানুষ কোনো উপকারে লাগছে না, মানে সাধারণ মানুষের উপকারে তিনি লাগছেন না। আমি নাম ধরে বলতে পারি, আমার কোনো ভয় নেই। আমি এখানে সাধারণ মানুষের জন্য এসেছি, সত্যি তুলে ধরতে এসেছি। আমি এখানে কোনো পিছু পা হতে আসিনি, কোনো পিছু টান হয়ে যেতে আসিনি। আমার এখানে পিছু টান নেই এই সিটের ক্ষেত্রে অন্তত। তামরাঘাট, পাপ্পু, বিবেক, আরো অনেক নাম আছে। আস্তে আস্তে সব নাম প্রকাশ করবো, এবং সব নাম কোথায় পৌঁছে দিতে হয় সেটাও করব, কারণ আমি এখানে সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি। দামালিয়া, পুরো নামটা বলছি না, সাধারণ মানুষ তাকে চেনে, বাউরি বাবু। এই যে তারা সাধারণ মানুষের কথা না ভেবে নদীর নিচ থেকে অবাধ বালি নিয়ে সাধারণ মানুষের জনজীবন বিপজ্জনক ভাবে তৈরি করছেন, বা সাধারণ মানুষের জনজীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, তাদের হিসাব আমি এবার চোকাবো। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ, আমি আস্তে আস্তে সব নাম প্রকাশ করব, এই মুহূর্তে একেবারেই সব নাম প্রকাশ করে দিচ্ছি না, আস্তে আস্তে। অনেকে তো তাজ মাথায় নিয়ে ঘোরার চেষ্টা করেন, তো সেই তাজ, লোহার তাজ, সেই তাজও আমার কাছে সব রিপোর্ট রাখা রয়েছে। সব আস্তে আস্তে দেখুন না, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে
এখানকার সম্পদ, প্রাকৃতিক সম্পদ নিয়ে ছিনিবিনি খেলা আর চলবে না, অন্তত আর আমি চলতে দেব না। দিদি, যে বিধানসভাতে আপনি দাঁড়িয়েছেন নির্দলে, সেই বিধানসভাতে আপনার প্রতিদ্বন্দ্বিতায় যারা রয়েছে, একদিকে তাপস বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা পাল। তাপস বন্দ্যোপাধ্যায় যখন বিধায়ক ছিলেন এবং অগ্নিমিত্রা পাল যখন বিধায়িকা ছিলেন, আসানসোল দক্ষিণের সব থেকে বড় একটা শিল্প রয়েছে, যেটার নাম হচ্ছে বেদান্তা শিল্প কারখানা, যেটাকে আমরা অ্যালুমিনিয়াম কারখানা বলে থাকি। সেই কারখানাটি ইতিমধ্যেই বন্ধ রয়েছে, কারণ তৃণমূলের পক্ষ থেকে সেটা নতুন করে পুনরায় খুলতে পারেনি, এবং বিজেপি যে বিধায়ক ছিলেন তিনিও করেন, কারণ ওই শিল্প কারখানায় প্রায় 5,500 কর্মসংস্থান রয়েছে স্থানীয় বেকার যুবকদের। আপনার প্রশ্ন হচ্ছে যে এই দুই বিধায়ক নিজের বিধানসভাতে কর্মসংস্থানের একটা জায়গা ছিল, সেই জায়গাতে তারা কারখানাকে খুলতে পারে, কি বলবেন? এটাই তো সমস্যা না এখানে। আসলে এখানকার মানুষ প্রাণপণে ভোট দিয়ে জিতিয়ে দেয়, তারপর কলকাতায় সবাই শিফট হয়ে যায়, কলকাতায় শিফট হয়ে গিয়ে ওখানকার রাজনীতি করে। মানুষ তো ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস পারছে না, যেই কারণে বিজেপি কে ভোট দিয়ে এখানে বিধায়িকা নির্বাচন করা হয়েছিল। তারপরে উনি এখানকার মানুষের কথা ভাবেননি, এখানকার কর্মসংস্থানের, এখানকার আঞ্চলিক কর্মসংস্থানের কথা ভাবেননি, উনি চলে গেছেন কলকাতায় গিয়ে ওখানে রাজনীতি করতে। আমার তো মনে হয় এটা সব থেকে বড় অপারগতা, যে একবারের জন্য যেই মানুষ ভোট দিয়ে জেতালো সেই মানুষের রুটি রুজির কথা কেউ বললো না। আর এই যে শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাওয়ার কথা বলছেন, এটা তো এখন আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকালে যেখানেই তাকাবেন সেখানেই এই এক একটা করে নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মানুষ করবে কি বলুন তো? আসানসোলের মানুষ খেটে খাবেটা কি? এই মানুষ এই অঞ্চলে, যেটা এই অঞ্চলের ঐতিহ্য শিল্প, আমরা তো জানি, ছোটবেলায় আমরা ভূগোলের বইতে পড়েছি আসানসোল, রানীগঞ্জ, এগুলো হচ্ছে একটা শিল্পের খনি। কিসের খনি সেটা পরের বিষয়, কিন্তু শিল্পের তো খনি। শিল্পের খনিগুলো সাধারণ মানুষকে বঞ্চিত করে তাদের, যারা এখানে নির্বাচিত প্রার্থী বা যারা এখানে ভোট লড়ার জন্য প্রার্থী হয়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো বড় শক্তি, তারা সেই খনিগুলোকে বাইরে ব্যবহার করছে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার। এই মাটির মানুষ সেই মাটির জিনিস পাবে, এই মাটির জিনিস খেটে মাটিতে কাজ করবে, এই ধারণা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই মাটির জন্য অন্তত বলতে পারি, সেটা হচ্ছে যে আমি তো দেখেছি, আমি জানি যে রানীগঞ্জের বিধায়ক তিনি ছিলেন, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে, তিনি যাকে মনোনীত করা হয়েছে, তো হঠাৎ করে তাকে এখানে পাঠানো হলো কেন রানীগঞ্জ থেকে? তিনি রানীগঞ্জে 5 বছর কি করেছেন সেখানে, সেটা সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ দেখে নিয়েছে। তো হঠাৎ করে নিশ্চয়ই কিছু না কিছু তো ব্যাপার রয়েছে, সেটা সাধারণ মানুষের কাছে আমি প্রকাশ্যে নিয়ে আসবো। আমার কাছে এরকম কাগজ প্রকাশ করার মতো রয়েছে, আমি আপনাদের প্রত্যেকের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে সেই কাগজ পৌঁছে দেব। সেই কাগজে কি কি রয়েছে এবং সেই কাগজ কতদূর গিয়ে এই ধরনের যে চক্রটা চলছে, এই সার্কেলটা চলছে, সেটাকে নস্যাৎ করতে পারে, সেটাও আমি করব। আসানসোল দক্ষিণ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের মূল হাতিয়ার কি? পানীয় জলের সমস্যা, পাইপের লাইন ফেটে গেছে এবং সেটা কেউ সারায়নি, যেই কারণে তো গো ব্যাক স্লোগান শুনতে হয়। এমনি এমনি তো আর গো ব্যাক স্লোগান শুনতে হয় না। দেখুন, ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ নয়, এটা সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ। আমি অবশ্যই সাধারণ মানুষের হয়ে বলছি, বাকি আরো 7টি কেন্দ্রে এখানেও বলবো। দ্বিতীয় বিষয়, কর্মসংস্থান, আঞ্চলিক কর্মসংস্থান। আসানসোলের মানুষকে নিশ্চয়ই ছুটে কলকাতায় গিয়ে কর্মসংস্থান করতে হবে না। এখানে আমরা ভূগোলের বইতে, আমি আবারও রিপিট করলাম এই কথাটা, পড়ে বড় হয়েছে শিল্পাঞ্চল, এগুলো এখানকার শিল্পাঞ্চলের কারখানাগুলো ইমিডিয়েটলি খুলতে হবে, সাধারণ মানুষকে ইমিডিয়েটলি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই যে বেপরোয়া বালির ট্রাক, ডাম্পার গুলো রাস্তায় বেপরোয়া ভাবে যাবে এবং তাতে সবাই নিজেদের অর্থনৈতিক সুবিধা দেখবে, মানুষের প্রাণ যাবে। 1.5 বছর 2 বছর আগে সাধারণ মানুষের প্রাণ গেছে, কোনো তৃণমূল কংগ্রেসের ঘরের মানুষের প্রাণ যায়নি, বিজেপির ঘরের মানুষের প্রাণ যায়নি, আসানসোল দক্ষিণের মানুষের প্রাণ গেছে। সেই বেপরোয়া বালি তুলে নেওয়া ট্রাক, সেগুলো বন্ধ করতে হবে। এখানে মানুষের সুবিধার্থে নদীর জল ব্যবহার করা হোক, পানীয় জল মানুষের সুবিধার্থে ব্যবহার করা হোক। পানীয় জলের নিচ থেকে বালি তুলে নিলে নদী শুকিয়ে যাবে এবং পানীয় জল মানুষের ঘরে পৌঁছাবে না। তাই সেই সব বিষয়গুলো, এই বালি তোলা, এই যে অবাধ বালি তুলে প্রাকৃতিক সম্পদ নষ্ট করা, এগুলো অবশ্যই আমার
ইস্তেহারের মধ্যে বা আমার উদ্দেশ্যের মধ্যে থাকবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই বিধানসভায় মানুষ ফেস করেছে, আপনিও জানেন, আমিও জানি, এখানকার মানুষ জানে, আপনার এই ভিডিওর মাধ্যমে যারা যারা যাদের কাছে আমি পৌঁছাতে পারছি তারাও জানে, মানুষ সুখ দুঃখের কথা বলবেটা কাকে, জানাবেটা কাকে? যিনি এই 5 বছরে জিতে একবারও আসেননি তাকে, নাকি যিনি 5 বছর অন্য জায়গায় বিধায়ক ছিলেন, সেখানে মানুষের জীবন দুর্বিষহ করে আবার এখানে এসেছেন তাকে? তাই মানুষের তো একটা ভয়েস হতে হবে, মানুষের তো কথা বলে একটা কণ্ঠ হতে হবে। আমি সেটা হতে এসেছি। আশা করি মানুষ আমাকে এইটুকু বুঝবেন যে আমি কোনো গোপন আতাতে আসিনি, কোনো ভোট কাটাকুটির অঙ্কে আসিনি। আমি এখানে মানুষের হয়ে কথা বলতে এসেছি, মানুষের জন্য জিততে এসেছি। তো এইটা বুঝে আমি বিশ্বাস রাখি মানুষ আমাকে গ্রহণ করবেন।